26-এর নির্বাচনে আজকে আমরা সিলেটে, পূর্ণভূমি সিলেট। বাংলাদেশের নির্বাচন সাধারণত রাজনৈতিক দলগুলো যেখান থেকে শুরু করে, বিসমিল্লাহ করে যেখান থেকে, শাহজালালের প্রিয় ভূমি সেই সিলেট থেকে আমরাও শুরু করছি আজকের এই অনুষ্ঠান। আমরা শুরুতেই পরিচয় করে দিচ্ছি আজকে যারা আমাদের আমন্ত্রিত অতিথি, যারা মূলত আলোচনা করবেন। আমার ঠিক হাতের ডান পাশেই আরিফুল হক চৌধুরী, তিনি উপদেষ্টা, চেয়ারপারসন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক মেয়র সিলেট সিটি কর্পোরেশন। সিলেট 4 আসনে তিনি নির্বাচন করতে যাচ্ছেন বলে আমরা জানি। আমার ঠিক বামে রয়েছেন মোহাম্মদ জয়নাল আবেদিন, তিনি সেক্রেটারি সিলেট জেলা জামায়াত এবং সিলেট 4 থেকে তিনি জামায়াত মনোনীত প্রার্থী। আমার হাতের বাম পাশে রয়েছেন ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ, তিনি সদস্য কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি এনসিপি এবং সিলেট 3 আসন থেকে তিনি নির্বাচন করতে যাচ্ছেন বলে আমরা জানি। এবং সবশেষ আমার ডান পাশে রয়েছেন ইকবাল সিদ্দিকী, তিনি জ্যেষ্ঠ সাংবাদিক। আপনাদের 4 জনকেই স্বাগত জানাচ্ছি। এবং আমার সামনে উপস্থিত এখানকার সাধারণ মানুষ। এখানে এই সিলেট বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় জেলাগুলোর একটা, এবং এই সিলেটকে এত প্রবাসী অধ্যুষিত, এত ডলার পাউন্ড এখানে আসার পরও এই সিলেটের মানুষ সিলেটকে বঞ্চিত বলে মনে করে থাকেন। বাংলাদেশের অন্যান্য অঞ্চলে যে পরিমাণ বরাদ্দ আসে, সিলেটের বরাদ্দ সেখানে সবচাইতে কম বলে এখানকার মানুষ মনে করে থাকেন। এই সিলেটকে বঞ্চিত করার অন্যতম অভিযোগ যারা করে থাকেন এখানকার মানুষ, তারা বলে থাকেন তাদের প্রপার প্রতিনিধিত্ব, যারা তাদের হয়ে কথা বলবেন কেন্দ্রীয় সরকারের সাথে, সেরকম মানুষ এখান থেকে সেই পর্যায়ে যান না, আর গেলেও তারা ভুলে যান নির্বাচনের পরে। আজকে আমরা এইসব বিষয় নিয়ে কথা বলতে চাই। আমি শুরুতেই জনাব আরিফুল হক চৌধুরী, আপনাকে এইটুকু প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। নির্বাচন ঘনিয়ে আসছে, আপনি সিলেটের মেয়র ছিলেন, এখানকার কাউন্সিলর ছিলেন, এখানেই ছিলেন আপনি, শহর কেন্দ্রিক, সিটি কর্পোরেশন কেন্দ্রিক। সেখান থেকে আপনি সিলেট 4 থেকে নির্বাচন করতে চাইলেন এবং সেটা আপনার মুখ থেকেই শুনলাম, যদিও দলীয় কোনো সিদ্ধান্তের কথা আমরা এভাবে জানি না। একটু ছোট করে যদি আমাদেরকে এই বিষয়টা নিয়ে শুরু করেন। জাতীয় নির্বাচনে আপনি নিজেই জানেন যে দল থেকে যখন কোনো সিলেকশন করে দেওয়া হয়, যখন যাকে সিদ্ধান্ত দেওয়া হয়, দলের সিদ্ধান্ত মেনেই আমাদেরকে চলতে হয়। তো আমাকে আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের নেত্রী আমাকে 4-এ কাজ করার জন্য আমাকে অনুমতি দিয়েছেন, যার জন্যই আমি। কিন্তু ঘোষণাটা দেননি। ঘোষণাটা হয়তো ওই যে জুট করতে একটা কারণে রয়েছে, হয়তো 2-4 দিনের মধ্যেই ঘোষণা চলে আসবে। আচ্ছা, আপনাকে অগ্রিম শুভেচ্ছা। আমি শুরুতেই যদিও একটু জানার জন্য, অনেক মানুষের তো এটা নিয়ে কনফিউশন বা অনেকের প্রশ্ন আছে, সেই জন্য বললাম। সিলেট নিয়ে, সিলেটের দারিদ্র্যের হার মোটামুটি বাংলাদেশের অন্য জায়গার চাইতে কম, এখানে পরিস্থিতি ভালো। সিলেটের শিক্ষার হার নিয়ে, সিলেটে শিক্ষার হার বেশি, কিন্তু আপনি যদি ইয়াং গ্রুপকে জিজ্ঞেস করেন, সবার টেন্ডেন্সি, অলমোস্ট সবার টেন্ডেন্সি দেশের বাইরে চলে যাবে, আমেরিকায়, না হয় ইউরোপ, না হয় কানাডায় চলে যেতে চায়। সিলেটের সবচাইতে বেশি অভিযোগ আসছে সিলেটের যোগাযোগ ব্যবস্থা। এই সিলেটের যোগাযোগ ব্যবস্থা সেই সাইফুর রহমানের সময়ে যে ট্রেন ব্যবস্থাটা এখানে আধুনিকায়ন হয়েছিল, সেটা আবার এই গত এত বছরে এটা আবার ক্ষয়িষ্ণু। রাস্তার যে পরিস্থিতি, 18-20 ঘন্টা লাগে এই সিলেটে পৌঁছাইতে। আপনাকে কয়েকদিন আগে একটা আন্দোলন করতে দেখলাম 6 লেনের। আপনি একটু এই পরিস্থিতিটা নিয়ে একটু বলবেন যে আপনাকে এখনো আন্দোলন করতে হয় কেন? এটা আমারও প্রশ্ন। আমরা আজকে আমাদেরও একই প্রশ্ন যে আমরা বাংলাদেশের এই ভৌগোলিক সীমারেখার মধ্যে বাংলাদেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে সিলেটও একটা অংশ। তো সিলেটের আপনি যদি চিন্তা করেন, গত 17-18 বছর উন্নয়নের মহাসড়কে আমরা যাত্রা শুরু করেছিলাম, সমস্ত জাতি জানে। কিন্তু 17-18 বছরে আপনি অন্যান্য অঞ্চলে যেভাবে রাস্তাঘাটের যোগাযোগ ব্যবস্থা যেভাবে উন্নত হয়েছে, আমাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে যখন সিলেটগামীর দিকে আসেন, 17 বছরে 17 বার মানে মাস্টার প্ল্যান চেঞ্জ হয়েছে। একবার এটা 4 লাইন, একবার এটা 6 লাইন, একবার জমি অধিগ্রহণ, নানা অজুহাত দেখিয়ে আজকে 17টি বছর পার হয়ে গেল। ঢাকা সিলেট মহাসড়ক এখনো মানে কাজ হচ্ছে, হবে, এই ধরনের। আমরা আন্দোলন করার পরে ঠিকাদারকে ডেকে নিয়ে কিছু স্পেস এবং আপনার ওপেন করে দিয়েছেন, তারপরেও তো এই কাজের গতি যেভাবে হওয়ার কথা সেভাবে হচ্ছে না। শুধু এইটা না,
সমগ্র সিলেট বিভাগে যদি আপনি সড়ক জনপদ বলেন, আপনি যদি এলজিডির বলেন, আপনি যদি রোড যতে বলেন, মানে লোকাল রুরাল ডেভেলপমেন্ট বলেন, কোনো জায়গায় কোনো প্রোগ্রাম সিলেটের গত 17 বছরের ডেভেলপমেন্ট। আমি বলতে চাচ্ছি, আওয়ামী লীগের অর্থমন্ত্রী দীর্ঘদিন ছিলেন মুহিত সাহেব, এখানে তার ভাই ছিলেন পরবর্তীতে পররাষ্ট্রমন্ত্রী, পাওয়ারফুল। তারপরে আপনাদের বিদেশ মন্ত্রী তো না, কি মন্ত্রী উনি, ইমরান সাহেব প্রবাসী কল্যাণ মন্ত্রী ছিলেন। এত ভালো ভালো মন্ত্রী ছিলেন, কিন্তু তারা এখানে কাজ করেন না এইভাবে। আমি তারা কে কি কাজ করলেন না করলেন সেটা আমার মনে হয় এটা এখনই সময় আসছে বিবেচনা, জনগণ এটার বিবেচনা করবে। এবং আপনারা তখন তো মিডিয়া বলেন, আপনারাই কোনো চিত্র তুলে ধরার জন্য আপনাদের সেই স্বাধীনতা ছিল না। যেখানে আমাদের বাক্সতে আমরা কথা বললে আমাদেরকে জেলে যেতে হতো, আমরা কথা বললে আমাদেরকে রাজাকার বলা হতো, আমাদেরকে কথা বললে আমাদেরকে রাষ্ট্রদ্রোহী বানানো হতো। তো কাজেই আমাদের যেখানে ছিল না, আপনাদেরও ছিল না। আপনারা ওই মিডিয়া কন্ট্রোল করে যখন আপনাদেরকে বলা হতো এই নিউজের বাইরে আপনার, নতুবা আপনাদের মিডিয়ার চোখেও তো পড়ার কথা। সিলেট শহরতলিতে বা বিভিন্ন উপজেলাগুলোতে আপনারা যদি আপনাদের মিডিয়া সব কি আপনাদের নোটিশে আছে, তার মধ্যেও কিন্তু আপনি নির্বাচন করে এখানে মেয়র এটা জনগণ পালন করতে পেরেছেন। সিলেটের জনগণ কৌশলে, আল্লাহর রহমত আর সিলেটের জনগণ আমাকে ভোট দিয়েছেন, এর জন্য আমি সিলেটের জনগণের প্রতি কৃতজ্ঞ। এটা সিলেটের মানুষ সবসময় আল্লাহর উপর ভরসা করে, যাকে পছন্দ করে তার যে কৌশলে হোক জনগণ সেখানে তার ভোট প্রয়োগ করে। আচ্ছা, জামায়াতের প্রতিনিধি, আপনি যদি একটু এই যোগাযোগ ব্যবস্থা নিয়ে সিলেট কেন্দ্রিক মানুষের যে অস্বস্তি, মানুষের যে অভিযোগ, সেটা নিয়ে যদি আপনার অবজারভেশনটা বলেন। বাংলাদেশের জেলা হিসেবে সিলেট পিছনে আছে, আর সিলেট জেলার সবচেয়ে পিছনে আছে যে 3টি উপজেলা, সেটা হচ্ছে জৈন্তাপুর, গোয়েনঘাট এবং কোম্পানিগঞ্জ। আপনি নিশ্চয়ই এলাকায় গিয়েছেন যে সিলেট আমাদের যে মূল সড়ক, যেটা সিলেট তামাবিল মহাসড়ক, এটার অবস্থা এতই নাজুক যে কেউ যদি ঠিক মতো রাতের বেলা কেয়ার করে গাড়ি না ড্রাইভ করে, তাহলে যে কোনো সময় খাদে পড়বে। এই রোডকে এখন টমা রোড নামে চিহ্নিত করা হচ্ছে। প্রায় এই রোডে অ্যাক্সিডেন্ট হয়, জীবনহানি ঘটে, এবং এই রোডের অবস্থা খুবই নাজুক। সিলেটের শালুটিকের থেকে গোয়েনঘাট যে রাস্তা আছে, এটাও দীর্ঘদিন থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সিএনজি এবং মোটরসাইকেল ছাড়া অন্য কোনো যানবাহন, একটা সর্বোচ্চ বৃহত্তম একটা উপজেলা গোয়েনঘাট, সেখানে গাড়িগুলো চলে না। কোম্পানিগঞ্জ উপজেলায় মূল একটা সড়ক আছে, বাকি সব ইউনিয়ন কানেকশন ফিডার রোডগুলা সবগুলোই পরিত্যক্ত অবস্থায় আছে। এইভাবে আমরা সিলেট থেকে যদি আমরা কানাইঘাট যেতে চাই, যাওয়ার কোনো রাস্তা এই মুহূর্তে আমাদের হাতে নাই। আপনি প্রত্যেকটি উপজেলার কথা যদি আমরা ধরি, জেলা শহর থেকে উপজেলা কানেকশন নাই। দীর্ঘ 15-20 বছরের যোগাযোগ ব্যবস্থা একদম ভেঙে পড়ে গেছে। ভালো কোনো গাড়ি নিয়ে চলাফেরা করার মতো কোনো ব্যবস্থা নাই। মূল কারণ হচ্ছে জাতীয় সরকারের অ্যাটেনশন বৈষম্যমূলক ছিল বলে সিলেটের বিজ্ঞজন যেরকম বলেন, সাধারণ মানুষ এরকম বলেন। ইতিমধ্যে সিলেটের বিভিন্ন মানুষই পয়েন্ট রাইজ করেছেন। বিমানের ক্ষেত্রে, ট্রেনের ক্ষেত্রে, বাস যোগাযোগের ক্ষেত্রে, সিলেটবাসীর বিভিন্ন ফ্যাসিলিটি বুক করার ক্ষেত্রে, জাতীয় নাগরিক সেবা পাওয়ার ক্ষেত্রে সিলেটবাসী দীর্ঘদিন থেকে বঞ্চিত। আমরা মনে করি আপনি এটা পয়েন্ট নিয়ে এসেছেন, জাতীয় পরিসরে ন্যাশনাল পার্লামেন্টে সিলেটের পক্ষে কথা বলার মতো উপযুক্ত লোকের সংখ্যা কম থাকার কারণেই মূলত এই বৈষম্য করা হয়েছে। নতুবা ন্যাশনাল বাজেটে কেন বৈষম্য করা হবে? কেন এখানে একাডেমিক্যালি এডুকেশন সিস্টেমে আমরা পিছনে থাকবো? আজকে লিডারশিপ ডেভেলপমেন্টে আমরা কত পিছনে আছি। ন্যাশনাল পয়েন্টে আপনারা দেখেন কোন দলের জাতীয় নেতা কয়জন সিলেট থেকে এই মুহূর্তে আছে, অথচ অতীতে তো সিলেটই বাংলাদেশকে লিড করেছে। আজকে কিন্তু সিলেটের কোন এলাকার কতজন নেতা, 4টি জেলার কতজন নেতা জাতীয় পরিসরে আছে, আমরা তো সেটা দেখতে পাচ্ছি না। আমরা মনে করি এটাই বৈষম্যের চিত্র ফুটে উঠেছে বাংলাদেশের সামনে। আচ্ছা, এনসিপির প্রতিনিধি, আপনি যদি এই বিষয়ে যুক্ত করেন, আপনার অবজারভেশন যদি বলেন। বক্তব্য শুরুতেই সংক্ষেপে স্মরণ করতে চাই আমাদের জুলাই অভ্যুত্থানে সিলেটের 18 শহীদকে, যাদের রক্তের বিনিময়ে আমরা একটা নতুন স্বপ্নকে বোনা শুরু করেছি, এবং আজকে এইখানে বসতে পেরেছি। আমরা অ্যাটলিস্ট বসে ডিফারেন্ট ওপিনিয়ন, ডিফারেন্ট দল
তারপরে হচ্ছে ভিন্ন মত থাকার পরেও আমরা একসাথে আমাদের অপিনিয়ন শেয়ার করতে পারছি। আমরা আসলে বৈষম্য শিকার হচ্ছি গত 54 বছর থেকেই। আমি এর আগে যাচ্ছি না, কারণ আলোচনা দীর্ঘ হয়ে যাবে। আমরা যদি চিন্তা করি, আমাদের মুখের ভাষা কেড়ে নেওয়া হয়েছে, এটা আমাদের সাথে সবচেয়ে বড় বৈষম্য হয়েছে। আমাদের এই সিলেটি, আমাদের মাতৃভাষা যেটা আমাদের ভাষা, আপনি যদি ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে যান, ইংল্যান্ডে যান, ইউরোপে যান, আপনি দেখবেন সিলেটি ভাষাটাকেই আলাদা একটা ভাষা হিসেবে রিকগনাইজ করা হয়েছে কোর্ট আদালত সব জায়গায়। আর আমরা এই সিলেটে বসবাস করি, আপনি ঢাকাতে গিয়ে দেখবেন ফারাবি ভাই সুন্দর করে বাংলা ভাষায় হচ্ছে উপস্থাপন করছেন, আমাদের শুনে ভালো লাগছে। কিন্তু আমরা এই সিলেটি ভাষা যারা বলি, তারা দেখবেন হচ্ছে যে সুন্দর করে আমরা গুছায় হয়তো বাংলা ভাষাটা উচ্চারণ করতে পারি না, কারণ আমাদের মায়ের ভাষাটা হচ্ছে সিলেটি ভাষা, যেটা থেকে আমাদেরকে সম্পূর্ণভাবে সরিয়ে দেয়া হচ্ছে। এটা একটা সূক্ষ্মভাবে আমাদের সাথে একটা বৈষম্য। সিলেট রেমিটেন্সের মাধ্যমে আপনি জানেন যে বিদেশ থেকে রেমিটেন্স যারা দেয়, এই রেমিটেন্স বাংলাদেশের রিজার্ভে কত বড় ভূমিকা রাখে। কিন্তু বাংলাদেশের যারা পলিসি মেকার থাকেন, যারা দেশের হচ্ছে যে এই ক্ষমতার বন্টন এবং যে দেশের ডিস্ট্রিবিউশন করতে থাকেন যে প্রকল্পগুলা, আপনি দেখবেন তারা সিলেট থেকে হচ্ছে যে এই জিনিসগুলা নেয়ার ক্ষেত্রে যেমন উনারা বিমান এখানে দিয়েছেন যে প্রবাসীরা এখানে ডাবল ভাড়া দিয়ে এইখানে এসে সিলেট এয়ারপোর্ট নামতে হবে, জাস্ট বিকজ তারা হচ্ছে যে বেশি প্রবাসী হচ্ছে যে বাইরে থাকেন সিলেটের, কিন্তু বেশি রেমিটেন্স আসে। এইটাকে হচ্ছে যে সিলেটের ক্ষেত্রে সিলেটের মানুষের রেমিটেন্সটার সিকিউরিটি ওনারা দেওয়ার জন্য কোনো পরিকল্পনা নিয়ে আসেন না। এই সিকিউরিটির বিষয়টাই আমি একটা জিনিস বলতে চাই, যে একজন মা বাবা তার বাচ্চাকে জমি বিক্রি করে সিলেটের হচ্ছে যে বিদেশে পাঠায়, এটা প্রত্যেকটা ফ্যামিলির ক্ষেত্রে। কিন্তু যখন বিদেশ থেকে সে রেমিটেন্সটা পাঠায় তার ভাইয়ের জন্য, উদ্যোক্তা হওয়ার জন্য 5 লাখ 10 লাখ টাকা একটা ব্যবসা করবে, এইটার জন্য কোনো পলিসি নিয়ে আসা হয় না যে এইখানে যুব সমাজকে, তরুণ সমাজকে দক্ষ হিসেবে গড়ে তুলি এবং কর্মসংস্থানের ব্যবস্থা করি, যাতে ওই প্রবাসীর রেমিটেন্সটা এইখানে হচ্ছে যে সেফ এন্ড সিকিউর থাকে, ইনভেস্টটা সেফ এন্ড সিকিউর থাকে। সো এগুলো হচ্ছে পলিসিগত ডিসিশন নেওয়ার দরকার ছিল, যেটা হচ্ছে যে আমাদের গত 54 বছরের কোন সাংসদ এই পলিসি ডিসিশন গুলা নিতে পারে নাই। এইগুলা এজ এ হোল হচ্ছে আমাদের সাথে হচ্ছে ডিসক্রিমিনেশন হয়েছে। তো আমি মনে করি রাজনৈতিক দলসমূহ এই ক্ষেত্রে সচেতন থাকা উচিত, যে ওনারা যখন হচ্ছে যে আমাদের এইখান থেকে জনপ্রতিনিধি হিসেবে, বিশেষ করে সাংসদ বা যে লেজিসলেটর নিচ্ছেন, ওনাদেরকে খুঁজে খুঁজে বের করা উচিত যারা এইসব পলিসি ডিসিশন গুলা নিতে পারবে এবং সিলেটকে বৈষম্যের হাত থেকে বাঁচাতে পারবে। আচ্ছা, ধন্যবাদ। আমাদের জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল ভাই, আপনি যদি এই বিষয়টা নিয়ে একটু আলোকপাত করেন, যে সিলেটের যোগাযোগ ব্যবস্থা নিয়ে আপনাদের অবজারভেশন কিরকম? সারা বাংলাদেশের মধ্যে সিলেট অঞ্চলটি একটি ভিন্নতর অবস্থান নিয়ে আছে বলেই আমরা মনে করি। আমরা যদি বলি যে সিলেট অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাটি খারাপ, এটি সঠিক। কোম্পানিগঞ্জ বলেন, গোয়াইনঘাট, বিছনাকান্দির জায়গা, সাদা পাথর ইত্যাদি বিভিন্ন যে সমস্ত টুরিস্ট স্পট আছে, এইগুলোতে প্রতিদিন যে পরিমাণ মানুষ আসা যাওয়া করেন, এদের বেশিরভাগ কিন্তু সিলেটের লোক না। আমি বলতে চাইবো ঢাকা বা অন্যান্য অঞ্চল থেকে যারা প্রতিদিন আসেন, তার মানে সিলেটের যোগাযোগ ব্যবস্থাটার উন্নয়ন মানে শুধু সিলেটের মানুষের জন্য না, সারা বাংলাদেশের, অর্থাৎ জাতীয় প্রেক্ষাপটে সিলেটের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নটা একটি ভিন্নতর অবস্থানের দাবি রাখে। দুর্ভাগ্যজনক হলো যেটি বলা হচ্ছে, গত 15-20 বছর যাবৎ, বিশেষ করে এর আগেও আমরা বঞ্চনার শিকার ছিলাম, আমরা এই আওয়াজটি তুলতে পারি নাই। এটি সরকারের যেমন ব্যর্থতা আছে, মনোযোগ ছিল না, নানান ধরনের অনিয়ম দুর্নীতির ব্যাপার আছে। পাশাপাশি আমি একজন সিলেটের নাগরিক হিসেবে আমি নিজেকেও কিন্তু এই জায়গায় আসামির জায়গায় রাখবো। আমরাও নাগরিকরা এই বিষয়ে তেমন জোরালো আওয়াজ তুলতে পারেনি, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ পারেননি। সরকারকে বাধ্য করা কিংবা যে কোনো ধরনের বড় ধরনের চাপ সৃষ্টি করা কোনো জায়গায় আমাদের কোনো অবদান ছিল না, এটি স্বীকার করতে হবে। পাশাপাশি আপনি যেটি আগে উল্লেখ করেছেন, সিলেট অঞ্চলের সমস্ত দিক দিয়ে আমরা পিছিয়ে আছি। যেটি বলা হয়েছে রেমিটেন্স এবং বিদেশ যাত্রা, এই দুইটি জায়গায় হয়তো আমাদের একটা গুরুত্বপূর্ণ অবস্থান আছে, কিন্তু অন্য সব দিক দিয়ে, শিক্ষার দিক দিয়ে আমরা গত কয়েক যুগে কিছুটা এগিয়েছি, এটি সত্যি, কিন্তু এখনো সারা বাংলাদেশের মধ্যে বিভিন্ন প্যারামিটারে আমরা কিন্তু নিচের দিকে আছি। এটি দুঃখজনক। এটি একটি কারণ হতে পারে, আমাদের তরুণ সমাজ, আমাদের যারা আগামী দিনে দেশ গড়ে তুলবেন, এদের একটি বিরাট অংশ বিভিন্নভাবেই দেশের বাইরে চলে যাচ্ছেন। অবশ্য সাম্প্রতিককালে যেটি দেখা যাচ্ছে, ছাত্র হিসাবে যাওয়ার একটা প্রবণতা, এটি একদিক দিয়ে আমরা ইতিবাচকই মনে করি। তাছাড়া সরকারের বিভিন্ন প্যারামিটারে আমরা কিন্তু পিছিয়ে আছি। মাতৃস্বাস্থ্য,
যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, সব জায়গায় কিন্তু আমরা পিছনে। এটি আমার বক্তব্য না, সরকারের বিভিন্ন তথ্যউপাত্য আছে, বিভিন্ন ডিপার্টমেন্টের পরিসংখ্যান আছে, এইগুলি কিন্তু স্পষ্ট আছে। আমরা বেশ কিছু সংকটের কথা জানি। এই যে কিছুদিন আগে সিলেট যে কারণে সারা বাংলাদেশে একটা আলোচনার জায়গা জন্ম দিল, সেটা হচ্ছে এখানকার সাদা পাথর এলাকা। আপনাদের যে এলাকায় আপনারা নির্বাচন করবেন, আপনারা দুইজন সেই এলাকার মধ্যে পড়ে, সেখানকার পাথর লুটের ঘটনায় আমরা দুদকের একটা রিপোর্ট ফাইনালি যেটা পেয়েছি, সেখানে প্রায় 42 জন রাজনীতিবিদ এবং প্রভাবশালী ব্যক্তি সংশ্লিষ্টতা আছে, এবং সেটা বিএনপি এবং জামাত বড় দলের সংশ্লিষ্টতা আছে বলে তারা রিপোর্ট দিয়েছেন। এই বিষয়ে আপনারা কি এখনই, মানে এটা 5 আগস্টের পরের ঘটনা, আগে এক সময় এখানে যেটা হয়েছে তো হয়েছে, কিন্তু 5 আগস্টের পরে এইরকম একটা ঘটনা, এবং আপনারা দল হিসেবে সেই জায়গায় আপনাদের জবাবদিহিতার জায়গায় যদি একটু আসেন, যে সেটা আপনাদের ভুল ছিল নাকি আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন না, নাকি আপনাদের অবজারভেশন কি এটা নিয়ে? প্রথমত হচ্ছে যে এই ঘটনার প্রেক্ষাপটে যখন দুদক বলল, কিন্তু দুদক তো এখন পর্যন্ত সেই প্রতিবেদন প্রকাশ করে নাই। আমরা বলছি যে কোনো অবস্থাতেই কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা এইটার সঙ্গে সম্পৃক্ত হইতে পারে না এবং করা উচিত না। কিন্তু আমার প্রশ্ন হলো, যেখানে দায়িত্বশীল বর্ডার গার্ড ছিলেন, পুলিশ ছিল, এই 5 আগস্ট সমস্ত নিয়ন্ত্রণ, এবং তাদের সঙ্গে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো সমর্থন নিয়ে, ওনারা কোথায় ছিলেন? চোখের সামনে হাজার হাজার ফুট উঠে গেল। ওনারা তো দায়িত্বশীল ভূমিকা রেখে কাজ করে। যারা বলল, প্রতিবাদ করলো, যারা বালি তোলার কারণে আমাদের ব্রিজ নষ্ট হয়ে যাচ্ছে, এই আন্দোলন যারা করলো, দেখা যায় তাদেরকে মামলা আসামি করে ঢুকাই দেওয়া হলো। তো আমরা বলি প্রকৃত দোষী যে তার বিরুদ্ধে ব্যবস্থা, এই জন্য তো আড়াল হয়ে যায়। খালি শুধু মিডিয়ার মধ্যে নিয়ে পুলিশ আর মিডিয়ার প্রভাবশালী মানুষ ছাড়া সেখান থেকে পাথর এইভাবে 5 আগস্টের পরে, 5 আগস্টের পরে এত প্রভাবশালী তো সেখানে ছিল না। প্রভাবশালী যারা ছিল এরা তো পলায় গেছে। তখন তো ছিল, তখন এই যে আপনার একদম যেখানে বিডিআর ক্যাম্প এখানে ছিল এবং এখানে পুলিশ ছিল, জানলেন যখন এখানে এই ধরনের আরো ফোর্স তো আপনার মোতায়েন করে, তো কেন এটা হলো? ওদের উপস্থিতি এরা তো তখন ধরতে পারলো না। এটা তো একজনে দুইজনে এখান থেকে লুট করে নাই। এখানে তো লুট যদি বলেন তাহলে তো অনেক মানুষ এখানে ইনভলভ ছিল। কয়জনকে আপনারা ধরতে পারছেন? আপনারা দল থেকে কি, দল থেকে আমাদের যখন স্পেসিফিক দুদক কিছু সাসপেক্টেড করে যখন একটা পত্রিকার নিউজের মধ্যে আসলো, তখন আমরা দলের সিদ্ধান্ত নিয়ে দল থেকে আমরা আমাদের বহিষ্কার করে দেওয়া হয়েছে, এবং তার বিরুদ্ধে যদি আইনগত ব্যবস্থা না, আমরা সর্বাত্মকভাবে দলের পক্ষ থেকে আমরা ক্লিয়ার করে দিয়েছি। যদি আপনি নির্বাচিত হন, আপনারা সরকারে আসেন, এই জায়গা কেন্দ্রিক আপনাদের প্ল্যান কি? মানে কি করতে চান? ওপেন করে দিবেন? এটা পরিবেশ যখন আপনার গত যুগ যুগ ধরে এটা একটা সনাতন পদ্ধতিতে এটা ছিল, হঠাৎ করে এসে এই জায়গায় শুধু আমাদের পরিবেশ মারাত্মক ক্ষতি হয়ে গেল, এটা আমরা মানতে রাজি না। আমাদের কথা হচ্ছে পরিবেশ বজায় রাখে, আমাদের রাষ্ট্রের যে নীতিমালা আছে সেটা বজায় রেখে আমাদের সনাতন পদ্ধতিতে পাথর কোয়ারি তুলে দিতে হবে। কারণ এই পাথর কোয়ারির সঙ্গে যে ন্যাচারাল যে ফ্লো ছিল, এই পাথর কার জন্য বন্ধ করা হয়েছে? আমাদের এই পাথরগুলো আগে প্রতি সিজনে বর্ষা আসলে পাথরগুলা এখানে আসতো, সে ন্যাচারাল ওয়েতে আসতো, সেটা বন্ধ করে দিল ইন্ডিয়ান এলসি গুলা অপারেট করার জন্য, কয়েকজনকে কোটিপতি বানানোর জন্য। পরিবেশগত কোন সংকট আপনারা আমলে নিতে চান না? পরিবেশ বজায় রেখে বলছি আমি, আমাদেরকে ডিরেকশন দেন কোন এই পাথর পরিবেশ বজায় রাখতে হলে তো তখন তারা তো বলছে এটা করা যাবে না। কারা বলছে? পরিবেশবাদী যারা আন্দোলন করে। পরিবেশবাদী আমাদেরকে বসুক, যে গত 50-শত বছর ধরে যেখানে উঠলো তখন তো কেউ বললো না এখানে কেউ পরিবেশ ছিল না, পরিবেশ ছিল না। আচ্ছা, ইকবাল ভাই যদি এই বিষয়টা নিয়ে বলেন, পাথর নিয়ে পরিবেশবাদীদের সাথে তাদের যে এক ধরনের মত পার্থক্য মনে হচ্ছে, সেই বিষয়টা আপনারা কিভাবে দেখেন? ধন্যবাদ। এই বিষয়ে আমার অবশ্য আরিফ ভাই বা অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্যের সাথে আমার বক্তব্য মিলবেই না। আমি পরিবেশবাদীদের পক্ষেই থাকতে চাই। 1, 2 হইল গিয়ে জীবন জীবিকার প্রয়োজনে যেটুকু প্রয়োজন সেটি হয়তো করা যাবে। পাথর উত্তোলন খুবই সীমিত পর্যায়ে হতে পারে, কিন্তু সেখানে একটা বৈজ্ঞানিক উপায় বের করতে হবে। আমার ব্যক্তিগতভাবে ধারণা, আমি নিজেও একটু পরিবেশ আন্দোলনের সাথে কিছুটা সম্পৃক্ত, প্রকৃতিকে ধ্বংস করার অধিকার আমাদের কারণ নেই। আমরা সব জায়গায় যান্ত্রিক ব্যবস্থায় যাচ্ছি, কিন্তু পাথর উত্তোলনের বেলায় আমরা বলবো শুধু ম্যানুয়াল। প্রত্যেক বছর
প্রত্যেক বছর পাথর উত্তোলন করতে গিয়ে নিরীহ শ্রমিক মারা যায়। একজন শ্রমিকের দৈনিক মজুরি 500, 600, 700 টাকা। সেই জায়গায় যখন সে অত্যন্ত নির্মমভাবে মারা যায়, আমি 1.5 বছর আগের কথা বলছি, আমাদের শারপিন টিলায় এক রাতে 5 জন মানুষ মারা গেল, এবং যে ঠিকাদার ছিল সে রাতের বেলায় নেত্রকোনার 3 জনের লাশ পাঠিয়ে দিল। পুলিশ জানেও না, বলতে চায় আর কি, আমরা জানি পুলিশ এবং অন্যান্যদের রাজনৈতিক মহলের অনেকেরই সংশ্লিষ্টতা আছে। ওই সময় তদন্তক্রমে 250 জনের নাম এসেছিল এলাকার, সেটি সিলেটের এডিএম সেটি তদন্ত করেছিলেন, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। এখানে প্রশাসনের একটি অংশ, রাজনৈতিক কর্মীদের একটি অংশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ এবং স্থানীয় মানুষজনের অনেকেরই অংশগ্রহণ ছিল, এটি স্বীকার করতে হবে, এটি বাস্তবতা। হয়তো ঢালাওভাবে নাম এসছে, এটি সত্যি নয়। 1, 2টি হলো, আমরা জানি, আবারও সেই কথায় বলতে হচ্ছে, আমি যদিও রাজনীতির সাথে সম্পৃক্ত নই, 5 আগস্টের পরে দেশে কোনো সরকারই ছিল না, সর্বত্র একটা অরাজকতা ছিল। সাধারণ মানুষ নিজেরা হয়তো বড় কোনো অপকর্মে যোগ দেয়নি, কিন্তু একটা বিশৃঙ্খলা তো ছিলই, এটা অস্বীকার করার উপায় নেই। সব জায়গায় এর প্রতিফলন ছিল। পরবর্তীতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সময় লেগেছে। আমাদের সিলেট শহরের এসপির অফিস চালু হয়েছে কয়েক মাস পরে। জি, লামাপাড়ার 1 মিনিট আমি শেষ করছি। যে কারণে আমি ব্যক্তিগতভাবে মনে করি নাগরিকদের অভিমত অবশ্যই নেওয়া প্রয়োজন। সাথে সাথে সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, আমাদের বুয়েট আছে, তাদের সমন্বয়ে একটি টিম করে এই পাথর উত্তোলন সংক্রান্ত বিষয়গুলো একটু দেখা হোক। বৈজ্ঞানিক ভিত্তিতে যেটুকু তোলার সুযোগ আছে আমরা সেইটুকু অবশ্যই তুলব, কিন্তু এখানে নিয়ন্ত্রণটা করবে কে? এই জায়গায় একটা সর্বোচ্চ সতর্কতা অবশ্যই প্রয়োজন। এটি রাজনীতিবিদ যারা আছেন, সম্মানিত যারা নেতৃবৃন্দ আছেন, তাদের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে কিছু করা অ্যাকশনে যেতেই হবে। তা না হলে সবকিছুকে এভাবে ছেড়ে দেওয়া বোধহয় ঠিক হবে না। ধন্যবাদ। আপনারা কি মনে করেন এই পাথর উত্তোলন যে প্রক্রিয়ায় এবং যে রিপোর্টগুলো সরকারি সংস্থা থেকে আসলো, তাতে আপনাদের অবস্থান কি আসলে এটা নিয়ে? লুট তো হয়েছে, পাথর লুট হয়েছে প্রশাসনের সামনে এবং রাজনীতিবিদদের সামনে, এবং আমরা যেটা দেখেছি কিছু সামনেই না, তাদের কোনো সংশ্লিষ্টতা ছিল কিনা? হ্যাঁ, এখন আসতেছি। এখন সংশ্লিষ্টতা নিয়ে আপনি যেটা বললেন, আমরা যেটা পত্রিকায় দেখেছি এসেছে যে সব বড় রাজনৈতিক দলের বড় টপ নেতৃবৃন্দদের নাম দিয়ে দেয়া হয়েছে। সো আপনি পাথর লুট হয়েছে 1 বছর ধরে, পাথর লুট হওয়ার পরে এখন আপনার নাম দিতে হবে, তদন্ত না করে আপনি হচ্ছে যে সব রাজনীতিবিদদের টপ লিডারদের নাম দিয়ে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করছেন। এটাও একটা, আমি বলবো যারা করেছেন তাদের একটা অপরাজনীতি। সো ওইটা আবার আমরা এখন পর্যন্ত ব্যাখ্যা পাই নাই। সিলেটের এই রাজনীতিবিদদেরকে যে অপমানিত করা হইলো, এটা হচ্ছে যে পূর্ণাঙ্গ কোনো তদন্ত রিপোর্ট বা কোনো ইনভেস্টিগেটিভ রিপোর্ট আসে নাই। হ্যাঁ, পাথর লুট হয়েছে গত 1 বছর থেকে, প্রশাসনের সংশ্লিষ্টতা অবশ্যই ছিল, তাদের চোখের সামনে দিয়ে পাথর সরে গেছে। এবং আমরা দেখেছি জাতীয়তাবাদী দল বিএনপি উনাদের হচ্ছে যে পাথরের কাণ্ডের সাথে সংশ্লিষ্টতার কারণে লোকাল কিছু নেতৃবৃন্দকে বহিষ্কার করেছেন। কিন্তু আমাদের একটা প্রশ্ন, আমরা ইদানিং দেখছি হচ্ছে যে বিএনপির বহিষ্কৃত নেতৃবৃন্দকে আবার বাল্ক আকারে রিইনস্টেট করা হচ্ছে। সো এই পাথর কাণ্ডের সাথে জড়িত যারা, এরাও যে আজকে থেকে 2 মাস পরে আবার হচ্ছে যে পাথর কাণ্ডে ফিরে আসবে না, এরকম আমরা কিভাবে বিশ্বাস করতে পারি? যেহেতু বিএনপি এই মুহূর্তে বাংলাদেশে অন্যতম বড় একটা রাজনৈতিক দল, অভিভাবকের জায়গা থেকে তারা কি করছেন আমি আরিফ ভাইয়ের কাছ থেকে জানবো ইনশাল্লাহ নেক্সটে। আমি একটু জামাতের কাছে ঠিক একই প্রশ্ন, আপনাদের নেতৃবৃন্দের নামও এখানে এসছে, তাদের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন নাকি তাদেরকে আপনারা দোষী মনে করেন না, আর এবং অবস্থান কি আসলে? আপনারা জানেন যে সিলেট অঞ্চলের সীমান্তের 5টি পাথর কোয়ারি রয়েছে, কানাইঘাট, জৈন্তা, গোয়েনঘাট, কোম্পানিগঞ্জ। সাধারণত মানুষ আশা করে দীর্ঘদিন থেকে সনাতন পদ্ধতিতে এখানে পাথর উত্তোলন হয়। বিগত ফ্যাসিবাদী সরকার আসার পরে যাতে পাথর উত্তোলন না হয়, ঠিক পাশেই মেঘালয় এবং বর্ডারে ভারত রয়েছে, ভারত থেকে আমদানিকৃত পাথর দিয়ে বাংলাদেশের উন্নয়ন কাজ পরিচালনা করার জন্য নতুন করে একটা সিন্ডিকেট সিদ্ধান্ত হয়। সাথে সাথেই সীমান্তের মানুষগুলো তখন আন্দোলন সংগ্রাম করে, আমাদের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তখন বলেছিলেন যে আপনারা বাদাম বিক্রি করেন, চা বিক্রি করে জীবনযাপন চালান। এটা নিয়ে বিভিন্ন ধরনের কটাক্ষ হয়েছিল, জনগণ তার বাস্তব সাক্ষী। 5 তারিখের পরে মানুষ আশা করেছিল যে পাথর কোয়ারিগুলা সনাতন পদ্ধতিতে পরিবেশ বান্ধব উপায়ে উত্তোলনের সুযোগ দেওয়া হবে। সেই দাবিতে
রাজপথে শ্রমিকরা বিভিন্ন ধরনের মানববন্ধন কর্মসূচি শুরু করেছিল। আমাদের আজকে মাননীয় সাবেক মেয়র মহোদয় এখানে উপস্থিত আছেন। আমরাও বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। তাদের দাবির সাথে আমরা একাত্মতা ঘোষণা করে বলছি যে পাথর হচ্ছে এই অঞ্চলের মানুষের নিজস্ব এলাকার একটি সম্পদ। আর পাথর তো এখানে নিজের তৈরি হয় না, এটা নিয়ে অনেক গবেষণা হয়, কিন্তু বাট কেউ কথা বলে না। পাথর কিন্তু পানির সাথে ভারত থেকে প্রবাহিত হয়ে এখানে আসে। কঠিন শিলা মেঘালয়ের সর্বোচ্চ শিলা থেকে টুকরো টুকরো হয়ে বাংলাদেশের বিভিন্ন নদীমুখ দিয়ে উৎসমুখ দিয়ে বাংলাদেশে ঢুকে। সেই পাথর যদি আপনি না সরান তাইলে ওভারফ্লো পানি হওয়ার, বন্যা হওয়ার এটাও একটা অন্যতম কারণ বলে আমরা সেখানে সরকারি পর্যায়ে বিভিন্ন আলোচনায় অংশগ্রহণে আমরা কথা বলেছি। আপনি যুক্ত করতে পারেন কিন্তু ইকবাল ভাই, যে আমি শেষ করি যদি কথা থাকে এই বিষয়ে আপনার কাছে আমি শেষ করি। থাকে, জি। আমরা তখন বলেছিলাম আজকে সারি নদীর এলাকার উপরে গিয়ে দেখেন প্রায় 20 থেকে 25 ফুট বালু সেখানে ব্লক হয়ে আছে। সারি নদীর পানির সাধারণ গতিপ্রবাহ এখন বন্ধ। আপনার জাফলংকে গিয়ে দেখেন সেখানে বন্ধ। তো এই বন্ধ নদীর উৎসমুখ থেকে যদি এগুলো সরানো না হয়, অতীতে কিন্তু এগুলো সনাতন পদ্ধতিতে সরানো হতো। এটা না হওয়ার কারণে যখন সিলেটে প্রথমেই ফেব্রুয়ারির শেষের দিকেই ফ্লাশ ফ্লাড হয়, মানে আমাদের মেঘালয়ের বেসিনটা যখন ওভারফ্লো করে তখন সিলেটে প্রথমেই বন্যা হয়ে যায় আকস্মিকভাবে, মানুষরা বুঝে উঠতে না পারার কারণে। আমরা বলেছিলাম সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের দাবির সাথে আমরা একমত। যারা যারা এই মিটিংয়ে আমরা গিয়েছিলাম, শহীদ মিনারে আমি গিয়েছিলাম, সিলেট মহানগর জামাতের আমির গিয়েছিলেন, সেখানে গিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কোয়েস লুদি এবং মহানগর সেক্রেটারি, 4 জন গিয়েছিলাম। 4 জনকেই সন্দেহজনকভাবে আসামি দেওয়া হয়েছে, অভিযোগ করা হয়েছে। আমরা বলেছি দুদককে প্রমাণ করতে হবে যে পাথর কাণ্ডের সাথে আমরা জড়িত কিভাবে আছি, নতুবা দুদক সিলেটবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। কারণ আমরা এই সিলেট শহরে বড় হয়েছি, দুর্নীতির সাথে জড়িত কি না। জনাব আমি এড করতে চাই এই কথাটা। আমি হচ্ছে যে বলেছি, আপনার এই কথাটাই বলেছি যে আপনার এই কথাটা যে আপনাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা হয়েছে। প্রশ্ন হইল কি, আমার একটা প্রশ্ন, আমি মনে করি দর্শকদের আমার এই প্রশ্নের সাথে একমত হতে পারেন। আপনি এবং আরিফুল হক চৌধুরী সাহেব এখন ওইখানে কাজ করছেন, আপনি ওই এলাকার সন্তান এবং ওই এলাকায় নির্বাচন করবেন, কিন্তু আমরা তো জানি ওইখানে একটা রাজ লুকিয়ে আছে, যে ওইখানে টাইকুনরা বসে আছে যাদেরকে নাকি কেউ ধরতে পারে না, ডন হয়ে বসে আছে। কোনদিন জামাত ইসলামীর নেতা হিসাবে কোনদিন আমার বুঝে আমি রাজনৈতিক সচেতন হিসাবে আপনাদের মুখ থেকে ওই টাইকুনদের নাম শুনি নাই যে আপনারা এদেরকে টার্গেট করেছেন যে এই ব্যক্তিরা এই দুষ্কৃতির সাথে জড়িত। পাথর তো লুট হয়েছে, কিন্তু আপনারা তো ওইখানে দাঁড়িয়ে বলেন না যে এই খাসিয়াপল্লীতে এই টাইকুন আছে, এই জায়গায় এই টাইকুন আছে। বলছি আমাদের মোবাইলে এখনো ডকুমেন্ট আছে। আমরা যখন এই যেটা মাননীয় সাবেক মেয়র মহোদয় বলেছেন, বিজেপির ক্যাম্পের পাশে 10 ফুটের ভিতর থেকে পাথর উত্তোলন হয়, বিজেপি সেখানে দেখে না পাথর উত্তোলন কারা করে। আমাদের ইকবাল সাহেব বলেছেন সিলেটের গুরুজন, বাংলাদেশ তথা ব্রিটিশ আমলের একমাত্র রুপিয়ে, সেখানে রুপিয়ের রেলওয়ের স্থাপনা থেকে রেলওয়ের গড় শো তুলে নিয়ে যায়। শত শত সাংবাদিকেরা ভিডিও ফুটেজ করে নিউজ কাভারেজ দিয়েছে এই কাণ্ডের সাথে কারা কারা জড়িত, নাম প্রিন্টেড করে সিলেটের সকল পত্রিকায় আছে। আপনার জাফলংয়ের রাতের বেলা দিনের বেলা এই পাথর লুট কারা করে, সমস্ত নিউজ মিডিয়া তাদের নাম আছে, কিন্তু প্রশাসন তাদেরকে ধরে না। আপনি তো বলতেছেন অভিভাবক হবেন, আপনারা কেন, আপনি কেন সরাসরি নামগুলো তুলে ধরতেছেন? আমরা এগুলার প্রতিবাদ করেছি, যেমন দলাই ব্রিজ রক্ষার্থে আমরা সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ করেছি। রাত 12টার সময় দাঁড়িয়ে আমরা বলেছি এই ব্রিজ রক্ষা করতে হবে। এম সাইফুর রহমানের স্মৃতি রক্ষার্থে দলাই ব্রিজ হচ্ছে সিলেটের একটা মডেল, এইটা তারা রাতের বেলা খুদাই করে পাথর নিয়ে চলে যাচ্ছে। আমরা সেখানে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছি, নিউজ ফুটেজে ভিডিওতে আজও আর্কাইভে সেটা আছে। কিন্তু আমরা বলেছি যে সিলেটের এই যে মেয়র সাহেব আন্দোলন করলেন, আমরা ডিসি অফিসে কথা বললাম যে সিলেটের জেলা প্রশাসক মহোদয়, আপনি তো জানেন আপনার ইউনো আছে, আপনার এসপি সাহেবের ওসি আছে, রেলওয়ের পুলিশ আছে, বিজেপি আছে, র্যাব আছে, ল অ্যান্ড অর্ডার এজেন্সির গোয়েন্দা সংস্থার শত শত মানুষ এই পাথর কুয়ারিতে দাঁড়িয়ে আছে, তারা কি দেখে না আমরা পলিটিক্যাল পজিশন থেকে? আচ্ছা, আমরা একটু যে প্রসঙ্গে ছিলাম এই প্রসঙ্গে যদি কেউ কথা বলতে চান। আমার প্রশ্ন হচ্ছে কি আমাদের সিলেট সিটির সাবেক মেয়র মহোদয় আরিফুল হক সাহেবের প্রতি।
তো আমরা দেখতে পাচ্ছি 5 আগস্ট পরবর্তী সময় আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা আগস্টের বিপ্লবটা ঘটেছিল, যে সন্ত্রাস, চাঁদাবাজ এবং দখলদার মুক্ত একটি বাংলাদেশ আমরা গর্ব, সেই স্বপ্ন নিয়ে আমরা ফেসিবাদ হাসিনাকে এই বাংলাদেশ থেকে তাড়িয়েছিলাম। কিন্তু খুব দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে 5 আগস্ট পরবর্তী আপনি যদি এমন কোনো দিন পত্রিকা পাবেন না যেই পত্রিকার মধ্যে কোনো খুনের ঘটনা নেই, কোনো চাঁদাবাজির ঘটনা নেই, কোনো সন্ত্রাসের ঘটনা নেই। এবং আমি উল্লেখ করে বলতে চাই সেখানে এই ম্যাক্সিমাম প্রসঙ্গে কোনো কথা আছে আপনার এই পাথর সংক্রান্ত সিলেট নিয়ে? আমরা এটার সাথে যে মেইনলি জড়িত হচ্ছে দুর্নীতি এবং যে দখলদারিত্ব। তো এই সব জায়গায় দেখতে পাচ্ছি আমরা যে জাতীয়তাবাদী দলের নির্দিষ্ট করে অমুক তমুক উল্লেখ করে সংবাদ প্রকাশিত হচ্ছে, কিন্তু এরপর তারা ব্যবস্থা নিচ্ছেন, দল থেকে সাময়িক বহিষ্কার করছেন, আবার যখন সবাই এটা ভুলে যাচ্ছে আবার শপথের তাদেরকে বহাল করছেন। এখন যেহেতু সামনে নির্বাচন, জনগণ তাদের প্রতিনিয়ত এই ঘটনাগুলো দেখছে, তারা কেন বিশ্বাস করছেন এগুলো দেখার পরে জনগণ তাদেরকে ভোট দিবেন আগামী নির্বাচনে? যে আমরা যাদেরকে বহিষ্কার করলাম আবার তাদেরকে করতেছি, কিন্তু আমরা যাদেরকে বহিষ্কার করেছি তারা আমাদের, এবং বহিষ্কার উড্র যাদেরকে করেছি তারা হচ্ছে আমাদের দলীয় শৃঙ্খলা, মানে নির্বাচনে দাঁড়িয়েছিল আমাদের দলের এগেনস্টে, যার জন্য এর বাইরেও হয়েছে, এর বাইরেও কিছু হয়েছে আপনারা, আমরা দেখেছি এই দুর্বৃত্তায়ন টার্মিনালেও হয়। আমার কথা হয় না আমি সেটা বলতেছি না, কিন্তু হয়েছে। আমি যে ভাই বলছে যে আমরা মানে আমাদের বহিষ্কার প্রত্যাহার করেছি, সেটা আমাদের দলীয়ভাবে আমাদের দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিল যারা, সেই জনপ্রতিনিধিকে আমরা পুনর্বিবেচনা করেছি। এখন যেটা বলছেন যে এই স্পেসিফিক, আমার ভাই কিন্তু নাম উল্লেখ করে বলেন নাই যে এই অমুক, তাহলে আমি বলতে পারতাম যে এটা যদি আমরা করে থাকি অবশ্যই আমরা ডেফিনেটলি, আপনার কেউ স্পেসিফিক করে বলতে পারবেন কি যে বিএনপির অমুক এই কাজটা করেছে এবং এই কাজটা করেছে, যদি তখন আমরা কোনো অ্যাকশনে না নেই তো অবশ্যই আমাদেরকে বলতে পারেন। কিন্তু এই ঢালাওভাবে পত্রিকায়, মিডিয়া এখন অনেক কথাই বলে ফেলেন, মিডিয়া যার যার চয়েসে যার যার যতই কথা বলেন। ওনারা আজকে কথা বলতেছেন, এমনও কথা আছে যে আমি এখন কে বলছে আমি এখন লন্ডনে আছি, এই আজকে নিউজে একটা আছে। তো আমি এখন আপনার সামনে কথা বলতেছি, কিন্তু ফেসবুকে দেখলাম একজন লন্ডন বলছে আমি লন্ডনে আছি। না, ফেসবুক তো আর মিডিয়া না, ম্যাস মিডিয়া না। এই যে আপনার অনলাইন মিডিয়া, এখন মিডিয়া ভাই আপনাদের চাইতে আপনাদের অনলাইন মিডিয়া অনেক অনেক বেশি অ্যাডভান্স আছে। এটা ইয়েলো জার্নালিজম হতে পারে, অনেক কিছু হতে, কিন্তু হচ্ছে তো সেটাই। তো আমি আশা করি যদি আমরা বিএনপি এই ব্যাপারে খুবই অ্যালার্ট আছি, যদি কাউকে স্পেসিফিক কোনো দোষী পাওয়া যায়, আমি অন্তত একজন বলতে পারি সিলেট শহরে বা সিলেট জেলায় কিংবা আমাদের গোয়েন্দার জনতা কোম্পানিগঞ্জে একজনকেও আমরা স্পেয়ার করব না। আচ্ছা ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা প্রশ্ন নিতে চাই। জি ভাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হলো মহাসাগরের দল, একটা বিশাল আকৃতির দল। এটা কিন্তু আপনারা বুঝতে হবে, ঢালাওভাবে শুধু বিএনপি করেছে, স্পেসিফিক করে বলেন না। দ্বিতীয় হলো পাথর লুট করেছে 5 আগস্টের পরে, এইটা স্মরণ রাখতে হবে। ফ্যাসিস্টরা 17 বছর কিভাবে লুটপাট করে নিয়েছে, ওইটার জন্য কেউ কথা বলেন নাই, শুধু সবাই 5 আগস্ট পরে এইটা হয়েছে বিএনপি। স্মরণ রাখবেন, বিএনপি একটা বিশাল আকৃতির দল, এইটা কিন্তু আপনারা স্মরণ রাখবেন। আপনার কোনো প্রশ্ন নাই তাই তো? আচ্ছা, আর কেউ কিছু বলতে চান? একটু পেছনে। আসলে আমার পাথরকাণ্ড আর ভাইয়ের কথার আলোকে একটা প্রশ্ন আছে যে বিএনপি বিভিন্ন সময় প্রচার করে যে আমরা বড় দল বা আমাদের বিশাল আকৃতি, এখন এটা বলে কি তাদের নেতাদেরকে মনে করেন আগুন সন্ত্রাসের বা বিভিন্ন ধরনের চাঁদাবাজির বৈধতা দিয়ে দেয় নাকি? এটা বিষয়ে আরিফ আলম সাথে ব্যবস্থা করতে চাই। আচ্ছা, আমার মনে হয় আমার বাড়িটা প্রশ্ন, আমরা কিন্তু আগুন সন্ত্রাস এদেশে কারা করছে তোমরাই জানো, যার পরিণতি তোমরাই যারা ইয়াং জেনারেশন মুভমেন্ট করে তাদেরকে সরাইছো। এখনো দেখো এই জুলাই বিপ্লবের পরেও এখনো দেখো এই বাসে আগুন ধরাইতেছে কারা। কাজেই এটা একটা চক্র, এদেরকে কোন সময় কোন রাজনৈতিক দলের নেতা বা কর্মী বলে আমি মনে করি না, এদেরকে জাতির শত্রু হিসাবে চিহ্নিত করা উচিত। একটা প্রশ্ন আসছে, এখানে কোম্পানি বিশাল জায়গা, আপনার যেই সিলেট 4 নির্বাচনী এলাকায়, সেখানকার একটা বিরাট অংশই হচ্ছে সীমান্ত এরিয়া, এবং সেখানে চোরাচালান বেশ পপুলার একটা ব্যাপার, এবং সেখানে রাজনৈতিক ছত্রছায়া ছাড়া সেই কর্মকাণ্ড রাজনৈতিক এবং প্রশাসনিক, এটা অনেকেই মনে করে থাকেন, তাদের প্রকাশ্য মদত ছাড়া সেটা করা মোটামুটি অসম্ভব। সেই কাজগুলো এখন কারা করছে? আমি জামাতের প্রতিনিধি আপনাকে দিয়ে এই প্রশ্নের উত্তরটা শুরু করতে চাই। ধন্যবাদ আপনাকে।
এটা আমি যখন উপজেলা চেয়ারম্যান ছিলাম, ল অ্যান্ড অর্ডার এজেন্সির বিভিন্ন মিটিং এ আমরা বসতাম চোরাচালান প্রতিরোধে। এছাড়াও জেলা মিটিং এবং বিভাগীয় কমিশনার মিটিং আমরা বলেছি, আপনি দেখেন যে বিজেপি সীমান্তের প্রতিরক্ষা বা পাহারা দেয়, তাদের সম্মতি ছাড়া বাংলাদেশে একটা সুতা ঢোকার কোনো সুযোগ নাই। এখানে পলিটিক্যালি রাজনৈতিকভাবে কেন আনা হয়? প্রতিদিন এখানে ভারত থেকে যে মালগুলো চুরাই পথে আসে, এগুলো তো আমাদের চোখের সামনে দিয়ে যায়। এগুলো তো সাধারণ নাগরিক হিসাবে পলিটিক্যাল দল থেকে বারবার আপত্তি করার পরেও এখানে দেখা যাচ্ছে চোরাচালান বন্ধ করা যাচ্ছে না। তার কারণ হচ্ছে যে আমরা যে বাংলাদেশের যে বাজার বৈষম্য যেটা আছে, যে কোনো জিনিসের দাম যখন বাংলাদেশে কম হয়, ভারতে বেশি হয়, এটা এখান থেকে সেখানে পাচার হয়, ওখান থেকে এখানে আসে। এজন্য একটা রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে মার্কেট পলিসি, বাজার বৈষম্য দূর করে সীমান্তের অপারে অপারে যে দুইটা রাষ্ট্র থাকবে তাদের সেখানে সিন্ডিকেট বন্ধ করতে হবে। যেমন আমাদের যদি বাংলাদেশে এখন চিনির দাম বেশি, ভারতের চিনির দাম কম, তো ওখান থেকে চিনি আসে। বাংলাদেশে যদি এবং খুবই নিম্নমানের চিনি আসে আপনাদের এই যে নিম্নমানের চিনি আসে, বিষযুক্ত চিনি আসে। বাংলাদেশ সরকার যদি সাবসিডি দিয়ে হলো, অবশ্যই রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দলগুলা সেখানে ব্যবস্থা নিবে। বাংলাদেশের পুরো বর্ডার এলাকা রাতের বেলা অরক্ষিত হয়ে যায়। এটা যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে দেশকে আমরা আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব কিভাবে রক্ষা করব? আমি একটু ইকবাল ভাই আপনার দৃষ্টি আকর্ষণ করি, এই জিনিসগুলো এখনো সিলেটে ঘটে কিনা, নাকি একেবারে বন্ধ হয়ে গেছে সীমান্তে চোরাচালান? ধন্যবাদ। চোরাচালান এখনো আছে। আমি ব্যক্তিগতভাবে যেটি মনে করি, সারা বাংলাদেশে নয়, দুনিয়ার সব জায়গায় আপনিও জানেন চোরাচালান বর্ডারের একটি খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু কথা হলো এটি কি মাত্রায় থাকবে। সীমান্তে যেটি সীমান্ত রক্ষীরা থাকেন, তারা তো হাতে হাত ধরে একেবারে পুরা সীমান্ত পাহারা দেন না। 2 মাইল 3 মাইল দূর দূর তাদের এক একটি বিওপি। এই সুযোগটা অনেক মানুষই নেয়, কিন্তু এটি একটি মাত্রার ভেতরে থাকলে আমাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয় না। জেনারেল ভাই যেটি বলেছেন, কিন্তু আমরা জানি জাতীয় পর্যায়ে বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন যেটি আছে, তাদের পার কেজি উৎপাদন ব্যয় হচ্ছে 400 টাকা। এখন সরকার 400 টাকা দিয়ে চিনি উৎপাদন করে প্রতিদিন কোটি কোটি মানুষকে 100 টাকা ধরে চিনি বিক্রি করবে, এটি তো হতে পারে না। সেই জায়গায় একটি বড় সংকট অবশ্যই আছে আমাদের অর্থনীতি। আমরা অন্য সমস্যাগুলো দর্শকদের কাছে একটা প্রশ্ন নিতে পারি। জি, মাইক্রোফোনটা এখানে। যিনি প্রতিনিধি জয়নাল আবেদিন ভাই, ওনার কাছে প্রশ্ন হচ্ছে, সিলেট 4 আসন হচ্ছে বন্যা কবলিত এলাকা। ওই এলাকা উনি নির্বাচিত হলে বন্যা কবলিত থেকে মানুষকে মুক্ত করার জন্য উনি ভূমিকা কি রাখবেন? আচ্ছা, আর বিগত সময়গুলোতে বন্যা কবলিত মানুষের জন্য, ওই এলাকার অঞ্চলের মানুষের জন্য ওনার ভূমিকা কি ছিল? তেমনি ভাবে আমাদের সাবেক মেয়র সাহেবের কাছে প্রশ্ন, উনি সিলেট 4 আসনে নির্বাচিত, বিএনপি থেকে প্রতিনিধিত্ব করবেন, নির্বাচন করবেন। ওনার কাছে একই প্রশ্ন যে বন্যা কবলিত এলাকার জন্য উনি কি কাজ করবেন নির্বাচিত হওয়ার পরে, আর এখন পর্যন্ত ওনার কি ভূমিকা আছে সিলেট 4 আসনে? 2 নম্বর প্রশ্ন হচ্ছে ওই এলাকা প্রত্যন্ত একটি অঞ্চল, ওখানে ভালো মানের কোনো কলেজ, ভালো মানের স্কুল, 3টা উপজেলা মিলে একটি আসন। ওই জায়গায় ভালো মানের কোনো প্রতিষ্ঠান নেই। তো ওই জায়গায় হচ্ছে উভয়জনের কাছে প্রশ্ন যে ওনারা কি ভূমিকা পালন করবেন ভালো একটা প্রতিষ্ঠান, ভালো প্রতিষ্ঠানগুলো গড়ার জন্য। আর হচ্ছে বর্তমান আজকের দিন অবধি পর্যন্ত শিক্ষা খাতে সিলেট 4 আসনের মানুষের জন্য ওনারা কি করেছেন? আচ্ছা, এনসিপির ভাইয়ের কাছে একটি প্রশ্ন ছিল। জি, এনসিপির ভাই, উনি হচ্ছেন সম্ভবত 3 আসন থেকে, সম্ভবত না, উনি 3 আসন থেকে নির্বাচন করবেন। তো আমরা জুলাইয়ের আকাঙ্ক্ষা, জুলাই আন্দোলন করেছি, যেটা হচ্ছে সংস্কার, এই চিন্তা মাথায় রেখে। তো আমরা মনে করি কি না, বা উনি মনে করেন কিনা, শুধুমাত্র হচ্ছে সিট ভাগাভাগির কারণে উনাদের যে সংস্কার দাবি ছিল, ওই দাবি থেকে উনি কি মনে করেন সরে আসছেন, ওই দাবিতে আছেন? ছোট করে যদি এনসিপির ভাই যদি উত্তর দেন আর কি। আচ্ছা, সংস্কার থেকে তো অবশ্যই সরে আসি নাই, আমরা অ্যাডামেন্ট এখনো আছি। আমরা দেখেছেন স্বাক্ষরে যাই নাই, ওটা ইমপ্লিমেন্টেশনের জন্য আমরা সর্বোচ্চ পর্যায় থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি, এবং আমরা পুরো বাংলাদেশের মানুষকে উদ্বুদ্ধ করেছি যে গণভোটে আসতে, হার পক্ষে ভোট দিতে। এটা আমরা ক্যাম্পেইনও চালিয়েছি। যখন দেখেছেন আপনারা জাতীয়তাবাদী দল থেকে বিভিন্ন অফিসিয়াল পেজ থেকে পোস্ট এসেছে নার পক্ষে, তখন আওয়ামী লীগ থেকেও এসেছিল। আমরা কিন্তু জাতীয় নাগরিক পার্টি অফিসিয়ালি ওইটাকে একদিনের ভিতরে পুরো বাংলাদেশ একটা ক্যাম্পেইন চালিয়েছিলাম হা ভোটের পক্ষে। সো আমরা সংস্কারের পক্ষে আছি, মাঠে আছি, ঘাটে আছি, সব জায়গায় আছি। আমরা মনে করি যে সংস্কারের মাধ্যমে একটা নতুন বাংলাদেশ গড়া সম্ভব। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা আবার একটু আলোচনায় ফিরতে চাই। আমরা প্রোগ্রাম প্রায় শেষের দিকে। সিলেটে এখনো
চাঁদাবাজি সেটা বন্ধে, সিলেটের এই যে বন্যার কথা এক ভাই প্রশ্ন তুললেন সেটা বন্ধে আপনার এলাকার, বিশেষ করে যেখানে নির্বাচন করবেন, এবং শিক্ষা কেন্দ্রিক। আর একটা বড় প্রশ্ন আসছে, প্রবাসীরা আমাদেরকে অনলাইনে অনেকে প্রশ্ন পাঠিয়েছেন সিলেট কেন্দ্রিক, যে তাদের জন্য পাসপোর্ট অফিসের যেই দুর্নীতি হয়, এখানে প্রচুর মানুষ বিদেশ নির্ভর, পাসপোর্ট অফিসে এটা ধরা বাঁধা রেট হয়ে গেছে। 5 আগস্টের আগেও যেমন ছিল, এখনো সেই রেট কোনো কোনো ক্ষেত্রে বাড়তি। এইগুলো কারা করছে এবং তাদের ক্ষেত্রে, প্রবাসীদের ক্ষেত্রে বিশেষ করে আপনাদের সুনির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি বা টার্গেট আছে কিনা? প্রথম প্রশ্ন হচ্ছে, আমি আমার ভাই বলছে যে বন্যা কবলিত এলাকা জানেন প্রথম এফেক্টেড হয়ে গেলে জনতা গোয়েনঘাট কোম্পানিগঞ্জেই প্রথমে ফ্লাড হয়ে, যেহেতু চেরাপুঞ্জি সহ মেঘালয় পাহাড় এখানে আছে। আমার মনে হয় আমি অল্প কয়েকদিন ধরেই আমি সেখানে যাচ্ছি, যেখানে গিয়ে আমি যে অবস্থা দেখেছি সেখানে আসলে প্রত্যেক বছর আসলেই আমরা বলি যে ফ্লাড শেল্টার, কিন্তু বাস্তবপক্ষে আমরা সেভাবে পরিকল্পনা নিয়ে যদি করতাম তাহলে আমাদের মানুষের জানমালের বা মানুষের যে গরু ছাগল এগুলার ক্ষতি হইতো না। আমাদের অনেকটা পরিকল্পনা নিতে হবে কোন কোন এলাকায় বেশি ফ্লাড হয়, সেই সব এলাকায় অন্ততপক্ষে মানুষজন নিরাপদ আশ্রয় দেয়। এটা যেহেতু ধরে নিতে হবে বর্ষা আসলে আমরা এফেক্টেড হব, সেখানে আমাদের একটা ফার্স্ট প্রায়োরিটিতে এটা করে নেওয়া উচিত। একটু বলবেন যে সিলেটে পাথর ব্যবসা ওই পাড়ের সাথে এই পাড়ে ডাউকি সীমান্ত দিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজির অভিযোগ আছে। শোনেন, দায়িত্ব পেলে তখন অবশ্যই ল অ্যান্ড অর্ডার ফোর্সকে নিয়ে যেভাবে এটাকে নিয়ন্ত্রণ করা যায়, ওই আমরা পারবো না এই কথা বলা উচিত নয়। আমাদের সবাইকে সক্রিয়ভাবে এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে, এবং আমার মনে হয় এটা যদি আমরা স্বচ্ছতার সঙ্গে, দৃঢ়তার সঙ্গে আমরা যদি প্রশাসনকে নিয়ে কাজ করি, আমার মনে হয় এগুলা সম্ভব। আচ্ছা, ছোট করে বলবেন 10 সেকেন্ডে আপনাদের সিলেটে কয়টা আসন বিএনপি পাবে বলে মনে করতেছেন? ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখানে সব কয়টি আসনে, জি ইনশাআল্লাহ। আচ্ছা, এই প্রশ্ন দিয়ে শুরু করি, জামাতের কি প্ল্যান? আপনারা কয়টি আসন পাবেন এবং আপনাদের পরিকল্পনা যদি একটু ছোট করে। ধন্যবাদ আপনাকে। সিলেট জেলাতে 6টি আসন রয়েছে। জি, ইতিমধ্যে জামাতের কেন্দ্রীয় কমিটি কেন্দ্রীয়ভাবে 6টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। 6টি আসনে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। জামাতের আমির জননেতা ডক্টর শফিকুর রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে প্রতিটি আসনে বিজয়ী হওয়ার জন্য কাজ করতে হবে। কেন আমরা জিতবো? তার কারণ হচ্ছে বিগত শতাব্দীর ভয়াবহ বন্যায় সিলেটের প্রতিটি আসনে ওই সমস্ত প্রার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে রাত দিন 24 ঘন্টা মানুষের পাশে ছিলেন, এবং সিলেটবাসীর যৌক্তিক যে কোনো আন্দোলনে ওনারা ঐতিহাসিক ভূমিকা পালন করছেন। আমরা আশাবাদী আগামী নির্বাচনে ফেব্রুয়ারি মাসে অবশ্যই নির্বাচন হবে ইনশাআল্লাহ। সেই নির্বাচনের 6টি আসন আমরা বাংলাদেশ জামাত ইসলামীকে জোটকে উপহার দিয়ে সিলেটের প্রধানমন্ত্রী হিসাবে ডাক্তার শফিকুর রহমানকে সিলেটবাসীর পক্ষ থেকে আমরা ইনশাআল্লাহ, আরিফ ভাই যেন কি যুক্ত করতে চান, আমার ভাই সিলেটের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে অবশ্যই আমরা প্রত্যাশা কেন করছি একটা কথা বলি, কোন জায়গায় একটা সেকেন্ড বলি, কোন আসনে একটু ডিফিকাল্ট হবে? আমাদের বাংলাদেশের ন্যাশনাল শত্রু হচ্ছে দুর্নীতি। বাংলাদেশের জাতীয় শত্রুর নাম হচ্ছে দুর্নীতি। দুর্নীতি বন্ধে অতীতে কোন কোন রাজনৈতিক দল পেরেছিল, কেউ কেউ পারেনি। আমরা ওই জায়গায় পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। আমাদের ন্যাশনাল গভর্নমেন্টের 2জন মন্ত্রী ছিল, তারা বাংলাদেশের যে কোনো ইনভেস্টিগেশনে প্রমাণিত হয়েছে তারা দুর্নীতিতে ছিল না। অতএব আমরা নিজেরা উপজেলার চেয়ারম্যান ছিলাম, আমরা চ্যালেঞ্জ করেছি, 10 বছর উপজেলার চেয়ারম্যান ছিলাম, আমার সহকর্মীরা উপজেলার চেয়ারম্যান ছিল, প্রত্যেক উপজেলার চেয়ারম্যান চ্যালেঞ্জ করেছে। আমরা কোনো দুর্নীতির সাথে অতীতেও ছিলাম না, আজও নেই। আমাদের জাতীয় নেতা ডাক্তার শফিকুর রহমান ঘোষণা করেছেন, আমার এমপিরা সরকারি ট্যাক্সে কোনো গাড়ি, ফ্রি ট্যাক্সে কোনো গাড়ি নিবে না, ফ্ল্যাট নিবে না, প্লট নিবে না, এবং দুর্নীতি করতেও দিব না, দুর্নীতিকে আমরা প্রশ্রয় করবো না। আমি একটা কথা বলি, আমি লাস্ট কথা বলে আমি চলে যাবো, আমার সাহায্যটা আমি এটুকু বলি, ইনশাআল্লাহ আমি যদি আল্লাহ তাআলা এখানে নির্বাচিত করে আমার দল ক্ষমতায় যায়, আমি আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে এটুকু স্পষ্ট বলেছি যে এই বঞ্চিত এলাকার উন্নয়ন আপনি কিন্তু আমাকে ওইখানে পাঠিয়েছেন, আপনাকে কমিটমেন্ট আপনার কাছ থেকে আমি নিতে চাই আপনার কর্মী হিসাবে,
যে আপনি ওই এলাকার জন্য প্রথম বছরেই আমাকে বিবেচনায় আনতে হবে, যেহেতু দীর্ঘদিন থেকে জয়ন্তা, গোয়েনঘাট, কোম্পানিগঞ্জ বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য আছে, সেটা পর্যায়ক্রমে 1 বছরের মধ্যে আমরা পরিবর্তন অনেক ধন্যবাদ ইনশাআল্লাহ। স্বাস্থ্য, শিক্ষা এবং যোগাযোগ ক্ষেত্র থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রেই আমরা পরিকল্পিত হবে। ছোট করে যদি একটু আরিফ ভাই, জয়নাল ভাই, এখানে বসেই আপনারা আমার সাথে বৈষম্য করতেছেন, আমার টাইমটা আপনারা নিচ্ছেন বারবার। হ্যাঁ, আমি বলি জেনজিরা আন্দোলন করেছে, মুক্ত করেছে এই দেশ, তারা চিন্তাও করে ডিফারেন্ট। ফারাবি ভাই 2 মিনিটস। আপনারা দুর্নীতিতে 1 বার 2 বার 3 বার একটানা হ্যাট্রিক করেছেন, আর এইখানে জয়নাল ভাই বলছেন যে উনারা সাদা পাঞ্জাবি পরে উনারা ক্লিন দেখেছেন। আমি বলবো আপনারা আপনাদের সহযোগীদের দুর্নীতির কোনো প্রতিবাদও করেন নাই। সো জেনজিরা জেনে থাকা উচিত যে এই আন্দোলনে যারা রক্ত দিয়েছে, কষ্ট করেছে, আপনারা দেখেছেন সিলেটের 6টি আসনে বড় 2টা রাজনৈতিক দল তারুণ্যর কোনো প্রতিনিধিকে এমপি বা সংসদে পাঠানোর চিন্তাই করেন নাই। উনারা মনেই করছেন না যে এরা রাষ্ট্র গঠনে আইন প্রণেতা হিসেবে ভূমিকা রাখতে পারবে। সো আমি মনে করি আমাদেরকে উনারা এখনো বুঝতে পারেন নাই, পড়তে পারেন নাই। পৃথিবী যে বদলাচ্ছে, তরুণরা যে অনেক কিছু জানে, উনাদের এই ধারণা নাই। আর এনসিপি জাতীয় নাগরিক পার্টি আলহামদুলিল্লাহ তারুণ্যর প্রতিনিধিত্ব করছে এই সিলেটে শাপলাকলির মাধ্যমে তরুণরা হচ্ছে যে পরিবর্তন আনার চেষ্টা করতেছে, এবং আমি সিলেট 3 আসন থেকে ইনশাল্লাহ ইলেকশন করব, এবং আমরা তরুণদের কাছে এই মেসেজটা দিতে চাই, ভোটটা তো হচ্ছে আপনাদের আমানত। আপনারা বড় মার্কা বড় দল দেখে, আমরা তো ভোট দিচ্ছি বারবার বড় মার্কা বড় দল দেখে, কিন্তু একটা দল ইলেকশনে দাঁড়ায় না, প্রার্থী দাঁড়ায়। আপনারা একটাবার চিন্তা করবেন যে প্রার্থীর যোগ্যতা অনুযায়ী আপনারা হচ্ছে যে আপনাদের ভোটটা প্রয়োগ করবেন। কারণ যোগ্যতা, আপনি যদি মনে করেন যে রাস্তা আর ঘাট যেটা বলতেছেন একটা রাষ্ট্রের কাজ বলতেছেন একটা রাজনৈতিক দল করতেছে, রাজনৈতিক দলের কাজ তো এটা না। রাজনৈতিক দলের কাজ সচেতনতা বৃদ্ধি করা, সিভিক সেন্সটাকে হচ্ছে যে মানুষের রাইজ করা। ওই জায়গায় রাষ্ট্রের দায়িত্ব তো আপনি নিয়ে নিলে হবে না, রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্রই নিবে, এবং এই রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার জন্য ওই রকম মানুষজন রাষ্ট্রের ক্ষমতায় গিয়ে বসতে হবে। তো আমি এনসিপির পক্ষ থেকে অনেক ধন্যবাদ। ছোট ভাইকে একটা কথা বলি, আমাদের ভবিষ্যতে আমাদের নতুন প্রজন্ম, আমরা তাদেরকে একটা ভালো অবস্থান দেখতে চাই, প্রত্যেকটা অভিভাবক সেটা মনে করে। কিন্তু আমার মনে হয় এনসিসিরও একটু ভেবে চিন্তা করা উচিত, এনসিপি যে তারা যে সরকারে আছেন তাদের চিত্রগুলো একটু দেখেন। আমরা সরকারে নাই তো, এনসিপি তো সরকারে নাই। আরিফ ভাই, আপনি তো হচ্ছেন আমাদের মুরব্বী, আপনি এনসিপি সরকারে কিভাবে? এনসিপির প্রতিনিধিত্ব আছে বলে মনে হয়। ইয়াং জেনারেশন, আপনাদের প্রতিনিধিত্ব আছে। নির্বাচনের ডেট ফিক্সড করেন হচ্ছে যে লন্ডনে বসে নির্বাচনের ডেট ফিক্স করা হয়, জামাতের নায়েবে আমিরের কাছে কন্ঠ রেকর্ড তাকে উপদেষ্টার, আর এনসিপি সরকার। এটা কিভাবে হয় আরিফ ভাই? তোমাদের তো প্রতিনিধি আছে রে ভাই, প্রতিনিধি আছে না, 2 জন প্রতিনিধি আছেন। বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলন, যে আন্দোলনের কারণে আজকে এখানে বসে আছি, আমি তোমার কাছে একটা, তুমি আমাদের সিলেটের সন্তান হিসাবে আমি একটা বলি, ওই জায়গায় তোমাদের একজন ইয়াং, আমরা খুব আশাবাদ হয়েছিলাম যে আমাদের সব জায়গায় একটু বৈষম্য বিরোধী আন্দোলন করে ওই জায়গায় বসছো, কিন্তু ওর ক্যাবিনেটে, ওর মন্ত্রণালয়ে 5টা বিভাগে উনি দিয়ে দিলেন কাজ অ্যাপ্রুভেল, আর সিলেটের বেলায় উনি দিলেন না কেন? সিলেট বিভাগের রাস্তাকে আজকে তোমরা যেটা বলছো সেই বৈষম্য প্রতিটা ক্ষেত্রে হচ্ছে, তখন আমরা যার কাছে আশা করেছিলাম তার সেখান থেকে তো আমরা ফিডব্যাকটা পাচ্ছি। আমার মনে হয় আপনারা এখানে যারাই ছিলেন, আপনাদের 4 জনকে অসংখ্য ধন্যবাদ। আমরা সিলেট থেকে আজকে এমসি কলেজ, সিলেটের ঐতিহ্যবাহী সেই কলেজের প্রাঙ্গণ থেকে আজকে এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল অন্য কোনো জেলায় দেখা হবে। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।